হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9 পড়ছো, আজকে তাদেরকে আমি বাংলা সহায়ক পাঠ তোমাদের যেটা রয়েছে বোম যাত্রীর ডায়েরি, আজকে তোমাদেরকে আমি পড়াবো এবং বোঝাবো। তোমরা কিন্তু চটপটে বইটা খুলে বসবে এবং পড়াটা ভালো করে দেখে নেবে। তোমাদের প্রথম ইউনিটের পরীক্ষাতে কিন্তু এই বোম যাত্রীর ডায়েরি থেকে কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে, তাই ভালো করে দেখে নাও কি হবে, গল্পটা ভালো করে বুঝে নাও। ঠিক আছে? তো দেখো, এই বোম যাত্রীর ডায়েরি লেখককে তোমরা প্রত্যেকেই জানো, সত্যজিৎ রায়। এই সত্যজিৎ রায় প্রফেসর শঙ্কুকে নিয়ে অনেকগুলো কাহিনী লিখেছিল, অনেকগুলো কাহিনী। তার মধ্যে বলতে পারো আমাদের এই পুরো 9 ক্লাসে 3টে কাহিনী দেওয়া রয়েছে। একটা হচ্ছে বোমযাত্রীর ডায়েরি, একটা হচ্ছে স্বর্ণপর্ণী এবং একটা হচ্ছে করভাস। তো এইগুলো আমাদের পরপর পরীক্ষাগুলোতে হয়ে যাবে। প্রথম পরীক্ষাতে থাকবে বোমযাত্রীর ডায়েরি। তো চলো গল্পটা পড়লেই আমরা বুঝতে পারবো এখানে প্রফেসর শঙ্কু সম্পর্কে লেখক কি তুলে ধরেছেন। দেখো, প্রফেসর তিলকেশ্বর শঙ্কুর ডায়েরিটা আমি পাই তারক চাটুর্যের কাছ থেকে। কোথা থেকে পেয়েছিলেন? তারক চাটুর্যের কাছ থেকে। এটা কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে, ভালো করে দেখে নেবে। অনেকে কিন্তু গল্পটা ভালো করে পড়ো না, সুতরাং গল্পটা যদি ভালো করে না পড়ো তাহলে প্রশ্ন উত্তর ভালো করে দিতে পারবে না। তাই বাংলা হোক বা অন্য কোনো গল্প হোক, আগে ভালো করে টেক্সটটা খুঁটিয়ে পড়বে, তারপর প্রশ্ন উত্তর। ঠিক আছে? দেখে নাও। প্রফেসর তিলকেশ্বর শঙ্কুর ডায়েরিটা আমি পাই তারক চাটুর্যের কাছ থেকে। তাহলে শঙ্কুর পুরো নামটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে? একদিন দুপুরের দিকে আপিসে বসে পুজোর সংখ্যার জন্য একটা লেখার প্রুফ দেখছি, এমন সময় তারকবাবু এসে একটা লাল খাতা আমার সামনে ফেলে দিয়ে গেলেন এবং বললেন, পড়ে দেখো, গোল্ড মাইন। তারকবাবু এর আগেও কয়েকবার গল্প টল্প এনেছিলেন, খুব যে ভালো তা নয়, তবে বাবাকে চিনতেন। অর্থাৎ তারকবাবু ছিলেন লেখকের বাবার পরিচিত। তার ছেঁড়া জামাটা দেখে মনে হতো ভদ্রলোক বেশ গরিব। তার প্রতিবারই লেখাগুলোর জন্য 5-10 টাকা করে আমি দিয়েছি। বোঝা গেল? এবার গল্পের বদলে ডায়েরিটা দেখে একটু আশ্চর্য হলাম। তার ডায়েরিটা কে দিয়েছিল প্রশ্ন আসতে পারে, তারক চাটুর্যে। ঠিক আছে? এবং কার ডায়েরি? প্রফেসর তিলকেশ্বর শঙ্কুর ডায়েরি। ওকে, বোঝাতে পারলাম? দেখো, বলছে প্রফেসর শঙ্কর বছর 15 ধরে নিরুদ্দেশ। কেউ বলেন তিনি নাকি একটা ভীষণ এক্সপেরিমেন্ট করতে গিয়ে প্রাণ হারান। এবার আমরা শঙ্কুর সম্পর্কে জানবো। আবার এও শুনেছি যে তিনি নাকি জীবিত, ভারতবর্ষের কোনো অজ্ঞাত অঞ্চলে গা ঢাকা দিয়ে চুপচাপ নিজের কাজ করে যাচ্ছেন, সময় হলে আত্মপ্রকাশ করবেন। এসব সত্যি মিথ্যে জানি না, তবে এটা জানতাম যে তিনি বৈজ্ঞানিক ছিলেন। তার যে ডায়েরি থাকতে পারে সেটা অস্বাভাবিক নয়, কিন্তু সে ডায়েরি তারকবাবুর কাছে এলো কি করে? এটাও মানুষের প্রশ্ন। জিজ্ঞেস করতে তারকবাবুর একটু হেসে হাত বাড়িয়ে আমার মশলার কৌটোটা থেকে লবঙ্গ আর ছোট এলাচ বেছে নিয়ে বললেন, সুন্দরবনের সে ব্যাপারটা মনে আছে তো? এবার চলো আমরা জানবো সুন্দরবনে কোন ঘটনাটি ঘটেছিল। এটাও কিন্তু ইম্পর্টেন্ট লাইন। এই যেগুলো আমি আন্ডারলাইন করছি এগুলো ভালো করে তোমরা করে রাখো, এখান থেকেও প্রশ্ন হতে পারে। এই রে, আবার বাঘের গল্প? তারকবাবু তার সব ঘটনার মধ্যে বাঘ জিনিসটাকে যেভাবে টেনে আনেন সেটা আমার মোটেই ভালো লাগে না। তাই একটু বিরক্ত হয়ে বললাম, কোন ব্যাপারটার কথা বলছেন? উল্কাপাত। ব্যাপার তো একটাই। ঠিক মনে পড়েছে, একটা সত্যি ঘটনা। এবার এটাকে আন্ডারলাইন করো। সত্যি ঘটনা কি আমরা জানবো। বলছে, কাগজে বেরিয়েছিল বছরখানেক আগে একটা উল্কাখণ্ড সুন্দরবনের মাথারিয়া অঞ্চলে এসে পড়েছিল। বেশ বড় একটা পাথর, কলকাতা জাদুঘরে যেটা আছে তার প্রায় দ্বিগুণ। মনে আছে, কাগজে ছবি দেখে হঠাৎ একটা কালো মরার খুলি বলে মনে হয়েছিল, এতটাই বড় একটা পাথর। বললাম, তারই সঙ্গে খাতাটার কি সম্পর্ক? অর্থাৎ এই যে খাতাটা আপনি দিলেন, সেই খাতাটার কি সম্পর্ক ওই পাথরের সাথে? তারকবাবু বললেন, বলছি, ব্যস্ত হয়েও না। আমি গেছিলাম ওই মৌকায় যদি কিছু বাঘছাল জোটে, আমি ওখানে গিয়েছিলাম যদি ওখানে কোনো বাঘের ছাল পাওয়া যায়। বোঝা গেল? ভালো দর পাওয়া যায়, জানো তো। আর ভাবলুম অত জন্তু জানোয়ার মরলো, তার মধ্যে কি গুটি চারেক বাঘও পড়ে থাকবে না? এখানে মরলো বলতে মরলো, ঠিক আছে। আর ভাবলুম অত জন্তু জানোয়ার মরলো, তার মধ্যে কি গুটি চারেক বাঘও পড়ে থাকবে না? অর্থাৎ সেই ঘটনায় কি বাঘ মরে থাকবে না? কিন্তু সে ঘুরে বালি, লেট হয়ে গেল, হরিণ টরিণ কিচ্ছু নেই। তাহলে ছিল কিছু গোসাপের ছাল, তাই নিয়ে এলুম। আর এই খাতাটা, একটু অবাক হয়ে বললাম, খাতাটা কি ওইখানে? এরকম করে লেখক প্রশ্ন করলেন। গর্তের ঠিক মধ্যিখানে পাথরটা পড়ে একটা গর্ত হয়েছিল, জানো তো। তোমাদের 4খানা হেদও তার মধ্যে ঢুকে যায়। এটা ছিল তারই ঠিক মধ্যিখানে। বলেন কি? বোধ হয় পাথরটা যেখানে পড়েছিল তার খুবই কাছেই লাল লাল কি একটা মাটির ভেতর থেকে উঁকি মারছে দেখে টেনে তুললাম। তারপর খুলতেই শঙ্কুর নাম দেখে পকেটস্থ করলাম।
শঙ্কুর নাম লেখা দেখে খাতায় খাতাটা নিয়ে নিলাম, এরকম একটা ব্যাপার। উল্কার গর্তের মধ্যে খাতা, তার মানে কি? তাহলে খাতাটা কিভাবে উদ্ধার করা হলো? আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। এরকম করে প্রশ্ন দিতে পারে যে শঙ্কু যে খাতাটা শঙ্কুর খাতাটা যেভাবে পাওয়া গেল সেটা বর্ণনা করো। তোমাকে কিন্তু এইভাবে গল্পের আকারে লিখে দিতে হবে। তাই তোমাদের প্রত্যেকে বলবো গল্পটা ভালো করে শুনে নাও, পড়ে দেখো, সব জানতে পারবে। তোমরা তো বানিয়ে গল্প টল্প লেখো, আমিও লিখি, এ তার চেয়ে ঢের মজাদার। এ আমি হাতছাড়া করতাম না, বুঝলে? নেহাত বড় টানাটানি যাচ্ছে, অর্থাৎ তারও চতুর্থে বলছে যে এটা আমি দিতাম না, হাত টানাটানি বলে, অত টাকা পয়সা দরকার বলে দিয়ে দিচ্ছে। টাকা বেশি ছিল না কাছে, তাছাড়া ঘটনাটা পুরোপুরি বিশ্বাস হচ্ছিল না, তাই 20টা টাকা দিলাম ভদ্রলোককে। দেখলাম তাতেই খুশি হয়ে আমায় আশীর্বাদ করে চলে গেলেন। তারপর পুজোর গোলমালে খাতাটার কথা ভুলেই গিয়েছিলাম। এই সেদিন আলমারি খুলেছি, চলন্তি কাটা টেনে বার করতে গিয়ে ওটা বেরিয়ে পড়লো। খাতাটা হাতে নিয়ে খুলে কেমন একটা খটকা লাগলো। যতদূর মনে পড়ে প্রথমবার দেখেছিলাম কালি রং ছিল সবুজ, আর আজ দেখছি লাল। এ কেমন হলো? খাতাটা পকেটে নিয়ে নিলাম। মানুষত্ব ভুলও হয়, নিশ্চয়ই অন্য কোনো লেখার সবুজ কালির সঙ্গে গোলমাল করে ফেলেছি। বাড়িতে এসে খাতাটা খুলতে এই বুকটা ধরাস করে উঠলো। কি ঘটলো? এবার দেখি কালি রং নীল। তারপরে এক আশ্চর্য অদ্ভুত ব্যাপার, দেখতে চোখের সামনে নীলটা হয়ে গেল হলদে, চোখের সামনে নীল হয়ে গেল হলদে। এবার তো আর কোনো ভুল নেই, কালি রং সত্যি বদলাচ্ছে। হাতের কাঁপুনিটা, খাতাটা মাটিতে পড়ে গেল, কাঁপুনিতে। আমার ভুলো কুকুরটা যা পায় তাতেই দাঁত বসায়। খাতাও বাদ গেল না, কুকুর খেতে লাগলো ওটাকে। কিন্তু আশ্চর্য, যে দাঁত এই দুদিন আগেই আমার নতুন তালতলাটার চটিটা ছিঁড়েছে, ওই খাতার কাগজ তার কামড়ে কিচ্ছু হলো না। অর্থাৎ কুকুরটা কদিন আগে একটা তালতলা একটা চটিটা ছিঁড়ে ফেলেছে, তো সেই কুকুরের দাঁতে খাতাটা ছিল না। এটা লেখক দেখে অবাক হয়ে গেল। হাত দিয়ে টেনে দেখলাম এ কাগজ ছেঁড়া মানুষের সাধ্যি নয়, এতটাই শক্ত। টানলে রাবারের মতো বেড়ে যাচ্ছে, আবার ছাড়লে যে কে সেই। তাহলে বুঝতে পারছো খাতাটার বৈশিষ্ট্য কি? এটা প্রশ্ন আসতে পারে, যে খাতাটা পাওয়া গেছিল সেই খাতাটার বৈশিষ্ট্য লেখো। প্রফেসর শঙ্কুর খাতাটার বৈশিষ্ট্য লেখো, ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। কি খেয়াল হলো, একটা দেশটাই জেলে কাগজটায় ধরালাম, পুড়লো না। খাতাটা 5 ঘন্টা উনুনের মধ্যে ফেলে রেখে দিলাম, কালি রং যেমন বদলাচ্ছিল বদলালো, কিন্তু আর কিছু হলো না। সেই দিন রাত্রে ঘুমটুম ভুলে গিয়ে 3টে অবধি জেগে, প্রশ্ন আসতে পারে, 3টে অবধি জেগে খাতাটা পড়া শেষ করে যা পড়লাম তা তোমাদের হাতে তুলে দিচ্ছি। এসব সত্যি কি মিথ্যা, সম্ভব কি অসম্ভব, তা তোমরা বুঝে নিও। লেখক যা যা পড়েছেন সেটা আমাদের সামনে এবার লেখক তুলে ধরছেন। প্রথমে পড়ছেন 1 জানুয়ারি, অর্থাৎ 1 জানুয়ারিতে কি কি হয়েছিল সেটা লেখা রয়েছে যেটা ডায়েরিতে, সেটাই তিনি তুলে ধরেছেন। দেখো, আজ দিনের শুরুতেই একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল। এটা কিন্তু লেখক না, প্রফেসর শঙ্কুর ডায়েরিতে যেটা পেয়েছেন সেইটা বলছেন। তাহলে শঙ্কু কি লিখেছে? যে আজ দিনের শুরুতেই একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল। রোজকার মতো আজও নদীর ধারে মর্নিং ওয়াক সেরে ফেলেছি। শোয়ার ঘরে ঢুকতেই একটা বিদঘুটে চেহারার লোকের সামনে পড়তে হলো। চমকে গিয়ে চিৎকার করে বুঝতে পারলাম যে ওটা আসলে আয়না, এবং লোকটা আর কেউ নয়, আমারই ছায়া। 1 বছরে আমার চেহারা ওই রকম হয়েছে। আমার আয়নার প্রয়োজন হয় না বলে ওটার উপর ক্যালেন্ডারটা টাঙিয়ে রেখেছিলাম। আজ সকালে বোধহয় প্রহ্লাদটা বছর শেষ হয়ে গেছে বলে সর্দারি করে ওটাকে নামিয়ে রেখেছে। তাহলে প্রহ্লাদ হচ্ছে প্রফেসর শঙ্কুর ভৃত্য, অর্থাৎ কাজ করে। ওকে নিয়ে আর পারা গেল না। 27 বছর ধরে আমার সঙ্গে থেকে আজ থেকে আমার কাজ করে ওর বুদ্ধি হলো না। আশ্চর্য, বোঝা গেল। তাহলে প্রহ্লাদ কি করেছে? আয়নার সামনে থেকে ক্যালেন্ডারটা নামানোর জন্য প্রফেসর শঙ্কু নিজের ছায়া, অর্থাৎ নিজের যে প্রতিবিম্ব সেটা তিনি আয়না দেখতে পেয়ে নিজেকে চমকে নিয়েছেন, অর্থাৎ চমকে গেছেন, এমন দেখতে তিনি। চিৎকার শুনে প্রহ্লাদ ঘরে এসে পড়েছিল। ওকে একটু শিক্ষা দেওয়ার দরকার মনে করে আমার স্ন্যাপ গান বা নস্যাস্ত্রটা ওর ওপর পরীক্ষা করা গেল। দেখলাম এই নস্যির যা তেজ, তাক করে গোপের কাছাকাছি মারতে পারলেই যথেষ্ট কাজ হয়। এখন রাত 11টা, ওর হাঁচি এখনো থামেনি। আমার হিসাব যদি ঠিক হয় তো 33 ঘন্টার আগেও ওর হাঁচি থামবে না। তো 1 জানুয়ারিতে এই হচ্ছে ঘটনা। এবার দেখো 2 জানুয়ারি কি হয়েছিল। রকেটটা নিয়ে যে চিন্তাটা ছিল ক্রমেই সেটা দূর হচ্ছে। যাবার দিন যত এগিয়ে আসছে ততই মনে জোর পাচ্ছি, উৎসাহ পাচ্ছি। অর্থাৎ কোথাও যাবেন প্রফেসর শঙ্কু, কোনো গ্রহে বা মঙ্গলে যাবে, সেটা আরো পরে বুঝতে পারবো। দেখো, এখন মনে হচ্ছে যে প্রথমবারের কেলেঙ্কারিটার জন্য একমাত্র প্রহ্লাদই দায়ী। ঘুড়িটায় দম দিতে গিয়ে সে যে ভুল করে কাঁটাটাই ঘুরিয়ে ফেলেছে তা আর জানবো কি করে। 1 সেকেন্ডে এদিক ওদিক হলেই এসব কাজ পণ্ড হয়ে যায়। আর কাটা ঘোরানোর ফলে আমার হয়ে গেল প্রায় 3.5 ঘন্টা লেট। রকেট যে খানিকটা উঠেই গোদ খেয়ে পড়ে যাবে তাতে আর আশ্চর্য কি।
তার মানে বোঝা গেল প্রফেসর শঙ্কুর বেশিরভাগ কাজকর্মে ব্যাঘ্রা ঘটায় এই প্রহ্লাদ। রকেট পড়ায় অবিনাশবাবুর মূলর ক্ষেত নষ্ট হওয়ার দরুন ভদ্রলোক 500 টাকা ক্ষতিপূরণ চাইছেন। তাহলে কার ক্ষতি হয়েছিল? অবিনাশবাবুর মূলর ক্ষেত। একেই বলে দিনে ডাকাতি। এদিকে বড় একটা প্রচেষ্টা যে ব্যর্থ হতে চলেছিল তার জন্য কোনো আক্ষেপ বা সহানুভূতি নেই। অর্থাৎ লেখকের যে রকেট সেটা যে এতটা ক্ষতি হলো তার জন্য কারোরই কোনো আক্ষেপ নেই সেটা বোঝাচ্ছেন। এবং অবিনাশবাবুর মূলর ক্ষেত নষ্ট হয় তাকে কত টাকা দিতে হয়েছিল? 500 টাকা ক্ষতিপূরণ দিতে হয়েছিল। এইগুলো ভালো করে মনে রাখবে, ঠিক আছে? একেই বলে দিনে ডাকাতি। এই ঘটনা কখন বলা হয়েছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি ঘটেছিল, এরকম লাইন তুলেও তোমাদের কিন্তু প্রশ্ন দেবে পরীক্ষাতে। তাই যেগুলো দেখাচ্ছি লাইন দিয়ে লাইন আন্ডারলাইন করে সেগুলো ভালো করে দাগিয়ে রেখো। এরপর চলে এসো, এইসব লোককে জব্দ করার জন্য একটা নতুন কোনো অস্ত্রের কথা ভাবা দরকার। আবার প্রফেসর শঙ্কু বলছে যে এই সমস্ত লোকদের জব্দ করার জন্য অস্ত্রের দরকার, সেগুলো আবার ভাবতে হবে তাকে। এবার চলে এসো 5ই জানুয়ারি কি হয়েছিল। প্রহ্লাদটা বোকা হলেও ওকে সঙ্গে নিলে হয়তো সুবিধা হবে। আমি মোটেও বিশ্বাস করি না যে এই ধরনের অভিযানে কেবলমাত্র বুদ্ধিমান লোকেরই প্রয়োজন। অনেক সময় যাদের বুদ্ধি কম তাদের সাহস বেশি হয়, কারণ ভয় পাওয়ার কারণটা ভেবে বের করতেও তাদের সময় লাগে। প্রহ্লাদ যে সাহসী সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সে বার কখন কড়িকাঠ থেকে একটা টিকটিকি আমার বাইকর্নিক অ্যাসিডের শিশিটার ওপর পড়ে সেটাকে উল্টে ফেলে দিল। তখন আমি সামনে দাঁড়িয়ে থেকেও কিছু করতে পারছিলাম না। স্পষ্ট দেখছি অ্যাসিডটা গড়িয়ে গড়িয়ে প্যারাডাইক্সাইড পাউডারের স্তূপটার দিকে চলেছে। কিন্তু দুটোর কন্ট্যাক্ট হলে যে কি সাংঘাতিক ব্যাপার হবে তা ভেবেই আমার হাত পা অবশ হয়ে আসছে। বোঝা গেল? অর্থাৎ তার যে ল্যাবরেটরি সেখানে এই ঘটনা কিন্তু ঘটেছে। এমন সময় প্রহ্লাদ ঢুকে কাণ্ড কারখানা দেখে একগাল হেসে হাতের গামছাটা দিয়ে অ্যাসিডটা মুছে ফেললো। আর 5 সেকেন্ড দেরি হলেই আমি আর আমার ল্যাবরেটরি বিদুশেখর, প্রহ্লাদ, টিকটিকি এসব কিছুই থাকতো না। তাহলে ওটার সাথে যদি বিক্রিয়াটা হতো অ্যাসিডের সঙ্গে, যদি বাইকর্নিক অ্যাসিডের সঙ্গে ওই প্যারাডক্সাইড যদি পাউডার মিশে যেত তাহলে ব্লাস্ট হয়ে যেত। এটাই লেখক প্রফেসর শঙ্কু বোঝাতে চাইছেন। বোঝা গেল? কিন্তু সেটা কে বাঁচালো? ওই প্রহ্লাদ। তাই ভাবছি হয়তো ওকে নেওয়াই ভালো। তাহলে প্রহ্লাদের এই কাজকর্মের জন্য প্রফেসর শঙ্কুর মনে হলো প্রফেসর শঙ্কু ওকে সঙ্গে করে নিয়ে যাবে, ওজনেও কুলিয়ে যাবে। প্রহ্লাদ হলো 2 মণ 7 সের। তাহলে প্রহ্লাদের ওজন কত একবার মুখস্থ করে রাখবে। আমি 1 মণ 11 সের আর প্রফেসর শঙ্কু কত? 1 মণ 11 সের। বিদুশেখর 5.5 মণ আর জিনিসপত্র সাজ সরঞ্জাম মিলে 5 মণ, মণ 5। আমার রকেটে 20 মণ পর্যন্ত জিনিস নিয়ে নির্ভয় নেওয়া যেতে পারে। রকেটে কত মণ পর্যন্ত ওজন নেওয়া যেতে পারে? 20 মণ। বোঝা গেল? খুব হাসির একটা গল্প দেখতে পাচ্ছ। তো আমার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই তোমরাও মজা পাচ্ছ। ভালো করে এনজয় করে পড়াটা বুঝে নাও। 6ই জানুয়ারি কি হয় দেখো। আমার রকেটের পোশাকটার আস্তিনে কতগুলো উচ্চিংড়ে ঢুকেছিল। আজ সকালে সেগুলো ঝেড়ে ঝুড়ে বার করছি। এমন সময় অবিনাশবাবু এসে হাজির। বললেন, কি মশাই, আপনি তো চাঁদপুর না মঙ্গলপুর কোথায় চললেন? আমার টাকাটার কি হলো? ওই যে 500 টাকা তিনি দাবি করেছিলেন তার মূলক্ষেত খারাপ করার জন্য, সেইটা হয়তো নিতে এসেছে। এক সময় মনে হয় যে পৃথিবীটা যে গোল এবং সেটা ঘুরতে ঘুরতে সূর্যকে প্রদক্ষিণ করছে, সেটাও বোধহয় অবিনাশবাবুর বিশ্বাস করেন না। যাই হোক, আজ আমি তার ঠাট্টায় কান্না দিয়ে বরং উল্টে তাকে খুব খাতির টাতির করতে বসতে লাগলাম, বসতে বললাম আর কি। তারপর প্রহ্লাদকে বললাম চা আনতে। আমি জানতাম যে অবিনাশবাবুর চায়ে চিনির বদলে স্যাকারিন খান। আমি স্যাকারিনের বদলে ঠিক সেই রকমই দেখতে একটি বড়ি তার চায়ে ফেলে দিলাম। এই বড়ি হলো আমার নতুন অস্ত্র। তাহলে এই যে প্রফেসর শঙ্কু অস্ত্র বললেন, এই অস্ত্র তিনি কিন্তু এর আগের 5ই জানুয়ারিতে ঠিক করেছিলেন যে এই সমস্ত লোককে জব্দ করতে হবে। তো এটি হচ্ছে তার সেই অস্ত্র। মহাভারতের জীর্ণনাস্ত্র থেকেই আইডিয়াটা এসেছিল, কিন্তু এটাই যে শুদ্ধ হাই উঠবে তা নয়। হাইয়ের পর গভীর ঘুম হবে। তাহলে অস্ত্রটা কি ছিল? হাই পাওয়ার ওষুধ। সেই ঘুমের মধ্যে সব অসম্ভব ভয়ঙ্কর রকমের স্বপ্ন দেখতে হবে, অর্থাৎ হাইও পাবে, ঘুমও হবে এবং স্বপ্নও দেখবে। আমি নিজে কাল 4 ভাগের 1 ভাগ বড়ি ডালিমের রসে ডাইলিউট করে খেয়ে নিয়েছি। খেয়ে দেখে সকালে উঠে দেখি স্বপ্ন দেখে ভয়ের চোটে দাড়ির বা দিকটা একেবারে পেকে গেছে। তার মানে লেখক নিজে একবার এক্সপেরিমেন্ট করেছেন। লেখক বলতে এখানে লেখক সত্যজিৎ রায় নন, প্রফেসর শঙ্কুর কথা বলছি, যিনি এই তার ডায়েরিতে লিখে গেছেন। বুঝতে পারলাম? 8ই জানুয়ারি এবার কি হয় দেখো। নিউটনকে সঙ্গে নেব। কদিন ধরে নিউটন হচ্ছে প্রফেসর শঙ্কুর একটা বেড়াল। কদিন ধরে আমরা ল্যাবরেটরির আশেপাশে ঘোরাঘুরি করছে এবং করুণ স্বরে ম্যাও ম্যাও করছে। তাহলে ম্যাও ম্যাও কারা করে?
বিড়ালি তো করে। বোধহয় বুঝতে পারছিল যে আমার যাবার সময় হয়ে আসছে। কাল ওকে ফিশ পিলটা খাওয়ালাম, মহা খুশি। আজ মাছের মোড়ো আর বড়ি পাশাপাশি রেখে পরীক্ষা করে দেখলাম ওই বড়িটাই খেলো। আর কোনো চিন্তা নেই, এবার চটপট ওর জন্য একটা পোশাক আর হেলমেট তৈরি করে ফেলতে হবে। তার মাছের বড়ি আর ওই যে মাছের মুড়ো আর ফিশ পিল, দুটোর মধ্যে ওর ফিশ পিলটাই বেশি পছন্দ হয়েছে। বোঝা গেল? অর্থাৎ বড়িটাই বেশি পছন্দ হয়েছে। সেটা দেখেই লেখক খুশি হয়ে ওকে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করলো। এরপরে আসছে 10ই জানুয়ারি কি হয় দেখো। দুদিন থেকে দেখছি বিদুশেখর মাঝে মাঝে একটা গা গা শব্দ করছে। এটা খুবই আশ্চর্য, কারণ বিদুশেখরের তো শব্দ করার কথা নয়। কলকব্জের মানুষ কাজ করতে বললে চুপচাপ কাজ করবে, এক নড়াচড়ে যা ঠং ঠং শব্দ। ও তো আমারই হাতের তৈরি, তাই আমি জানি ওর কতখানি ক্ষমতা। আমি জানি ওর নিঃস্ব বুদ্ধি বা চিন্তা শক্তি বলে কিছু থাকতেই পারে না। কিন্তু বেশ কিছুদিন থেকেই মাঝে মাঝে এর ব্যতিক্রম লক্ষ্য করছি। একদিনের ঘটনা খুব বেশি করে মনে পড়ে। কি ঘটনা দেখো। আমি তখন সবে রকেটের পরিকল্পনাটা করছি। তো দেখো একদিনের ঘটনাটা কি। আমি তখন সবে রকেটের পরিকল্পনাটা করছি। জিনিসটা যে কোনো সাধারণ ধাতু দিয়ে তৈরি তা হতে পারে না, সেটা প্রথমেই বুঝেছিলাম। অনেক এক্সপেরিমেন্ট করার পর ব্যাঙের ছাতা, সাপের খোলস আর কচ্ছপের ডিমের খোলা মিশিয়ে একটা কম্পাউন্ড তৈরি করেছি। বেশ বুঝতে পারছি যে এবার হয় ট্যান্ট্রাম, বড় প্যাক্সিনেট, না হয় একুইস ভেলোসিলিকা মেশালেই ঠিক জিনিসটা পেয়ে যাব। এই নামগুলো মনে রাখবে। প্রথমে ট্যান্ট্রামটাই দেখা যাক ভেবে 1 চামচ ঢালতে হবে। ঢালতে যাব এমন সময়ে একটা প্রচন্ড ঘটাং ঘটাং শব্দ আরম্ভ হলো। চমকে গিয়ে পেছন ফিরে দেখি বিদুশেখরের লোহার মাথাটা ভীষণভাবে এপাশ ওপাশ হচ্ছে এবং তাতেই আওয়াজ হচ্ছে। খুব জোর দিয়ে বারণ করতে গেলে মানুষে যেভাবে মাথা নাড়ে ঠিক ঠিক সেই রকম। অর্থাৎ এখানে বোঝা গেল বিদুশেখর তাকে বারণ করছে। কি হয়েছে দেখতে যাব মনে করে ট্যান্ট্রামটা যেই হাত থেকে নামিয়েছি অমনি মাথা নাড়া থেমে গেল। কাছে গিয়ে দেখি কোনো গোলমাল নেই, কলকব্জা তেল সবই ঠিক আছে। টেবিলে ফিরে এসে আবার যেই ট্যান্ট্রামটা হাতে নিয়েছি অমনি আবার ঘটাং ঘটাং। এ তো ভারী বিপদ। বিদুশেখর কি সত্যি বারণ করছে নাকি? এবার ভেলোসিলিকাটা হাতে নিলাম, নিতেই আর সেই শব্দ। কিন্তু এবার মাথা নড়ছে ওপর নিচে, ঠিক যেমন করে মানুষে হ্যাঁ বলে। শেষ পর্যন্ত ভেলোসিলিকা মিশিয়েই ধাতুটা তৈরি হলো। পরে ট্যান্ট্রামটা দিয়েও পরীক্ষা করে দেখেছিলাম, না করলেই ভালো ছিল। সেই চোখ ধাঁধানো সবুজ আলো আর বিস্ফোরণের বিকট শব্দ কোনোদিন ভুলবো না। তাহলে এখানে বিদুশেখরের গল্পটা বলা রয়েছে, বিদুশেখর তাকে কিভাবে হেল্প করেছিল। তো আজকে তোমাদের এই গল্পটা আমি পার্ট 1 এই পর্যন্তই শেষ করলাম। পরের ভিডিওতে পার্ট 2 থেকে পরের 11 জনের কি ঘটেছিল সেখান থেকে আমরা পড়বো। ঠিক আছে? নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তাহলে আশা করছি প্রত্যেকে বুঝতে পারলে গল্পটা। ভালো লাগলে লাইক করো ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তাহলে আজকে এখানেই।